নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বেশ কয়েক বছর আগে বর্ষাকালে বর্ধমান জেলার বলগোনার কাছে একটি গ্রামে গিয়েছিলাম। উপলক্ষ ছিল বিয়ে বাড়ি, বন্ধুর বোনের বিয়ে। এত দূর বলে কেউই যেতে রাজি হলো না। রাজি না হওয়ার কারণও ছিল, একে তো বর্ষাকাল, তাই যাতায়াতেরও খুবই অসুবিধা হবে। যে সময়কার কথাটা বলছি, তখন এত উন্নত মানের রাস্তাঘাট বা যানবাহনের কোনো ব্যবস্থাই ছিল না। তার উপরে গ্রামে বিয়ে বাড়ি, লোকজনের আপ্যায়নের জন্য থাকারও অসুবিধা হতে পারে। তাই অনেকেই যাবে স্থির করেও যেতে রাজি হলো না শেষ পর্যন্ত। কিন্তু একেবারে কেউ না গেলে খারাপ দেখায়, তাই আমি আর বলাই নামে আমার এক বন্ধু চললাম নিমন্ত্রণ রক্ষা করতে। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এলাম হাওড়া স্টেশনে, যেখান থেকে লোকাল ট্রেন ধরে বর্ধমানে সর্বমঙ্গলা দর্শন করে একটা হোটেলে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দুপুরের বাসে বলগোনার বাস থেকে নেমে যে গ্রামে আমরা যাব, সেই গ্রামের দূরত্ব হচ্ছে 7 মাইল। এ পথে যাতায়াতের জন্য একমাত্র গরুর গাড়ি ভরসা, নয়তো আচমকা গিয়ে পাওয়াই যায় না। এ তো রিস্কা নয় যে ভাড়া খাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। আমরা যখন বলগোনার মোড়ে বাস থেকে নামলাম, তখন বেলা গড়িয়ে সন্ধে হয়। আকাশে ঘন মেঘ ঢাকা। মেঘের মূর্তি এমনই যে এই নামলো বুঝি, তাই কি যে করব কিছুই ভেবে পেলাম না। বলাই বলল, এখনো ভেবে দেখো যাবে কি না। আকাশের যা অবস্থা, তাতে আমার মনে হয় না গিয়ে পৌঁছতে পারবো। এই অচেনা জায়গায় পথে কোনো লোকজনও নেই, তার মধ্যে আবার সন্ধ্যাও হয়ে আসছে। কাদার রাস্তা, আর এগোলে দুর্ভোগ্যে আর শেষ থাকবে না। এখনো ভেবে দেখো যাবে কি না। কথাটা ঠিক, তবে কি না সত্যি সত্যি কি এত দূর এসে দুর্যোগের ভয়ে ফিরে যাওয়া যায়? তাই বললাম, তাতে কি, বর্ষাকালে বৃষ্টি তো হবেই, সব জেনেই তো ঘর থেকে বেরিয়েছি। এখন ভয়ে পিছলে কি করে হবে। আর দেরি না করে চল রওনা দি। একটা দোকানে শেষবারের মতো দুজনে 2 কাপ চা খেয়ে চলা শুরু করলাম। আগের বৃষ্টির কাদা এখনো শুকায়নি, তার উপর আকাশে যে মেঘটা জমেছে, তাতেই নাবলো মনে হয়। কি যে কপালে আছে কে জানে। আমরা নিজেদের মধ্যেই কথা বলতে বলতে পথ চলা শুরু করলাম। লোকালয় ছেড়ে যখন ফাঁকা মাঠের মাঝখানে এসেছি, তখনই বৃষ্টি শুরু হলো। প্রথমে বড় বড় ফোঁটা, তারপরই মুষলধারায় বৃষ্টি। ছাতাতেও মানল না। সেই দারুণ বৃষ্টিতে স্নান করে গেলাম দুজনেই। বলাই বলল, আমরা বোধহয় 2 মাইল পথও আসিনি, এখনো কত পথ না বাকি। কি করে যাব রে ভাই? আমিও তখন চুপসে গেলাম। বললাম, তাই তো রে, বলগোনাতে বলে কয়ে কারোর বাড়িতে থেকে যেতেই পারতাম। এখন তো দেখছি আর এগোনোই যাচ্ছে না। শুধু যে বৃষ্টি তা নয়, সেই সঙ্গে কড়কড় করে বাজ পড়ার শব্দ, সন্ধ্যার ঘন অন্ধকার এবং মেঘের কালিমায় 1 হাত দূরের পথও দেখা যাচ্ছে না ঠিক মতো। কালো কুটিল যাকে বলে, সেই রকম অবস্থা। পথে এমন কোনো মানুষজনই নেই যার কাছে একটু আশ্রয় প্রার্থনা করি বা পথনির্দেশ পাই। সে যে কি বিপজ্জনক পরিস্থিতি, তা বলে বোঝানো যাবে না। এইভাবে জলে কাদায় টালমাটাল হতে হতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ একসময় মনে হলো আমাদের পিছু পিছু কেউ যেন আসছে। কে আসছে
এই অন্ধকার নির্জন রাতে কেউ কেমন এক অশরীরী আতঙ্কে বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমরা দুজনেই ভয় পেয়ে থমকে দাঁড়ালাম। অমনি শুনতে পেলাম, এ পথে নতুন নাকি? আমি বললাম, হ্যাঁ, একেবারেই নতুন। আসা হচ্ছে কোথা থেকে? আমরা কলকাতা থেকে এসেছি। যাওয়া হবে কোথায়? আমরা বললাম গ্রামের নামটা। বলার সঙ্গে সঙ্গেই একটি বজ্রপাত, আর সেই মুহূর্তেই বিদ্যুতের চমক। তারই ক্ষণপ্রভার মুহূর্তের জন্য দেখলাম লোকটিকে। কালো বস্তাটিতে ঢাকা, দীর্ঘ, উন্নত, বলিষ্ঠ চেহারা। গায়ের রং এত কালো যে ছাতার কাপড়কেও হার মানায়। ভদ্রলোক বললেন, ওরে বাবা, ও তো অনেক দূর। এই দুর্যোগের মধ্যে যাবেন কি করে? তাই তো ভাবছি আমরা। লগনসার বাজার। বিয়েবাড়ি বুঝি? আমরা বললাম, আজ্ঞে হ্যাঁ, আমাদের বন্ধুর বোনের বিয়ে। তা ওরা একটা গরুর গাড়ির ব্যবস্থা করে রাখেনি কেন? সে দোষ ওদের নয়, আসলে আমাদেরই আসবার কোনো ঠিক ছিল না। এইভাবে রাত দুপুরে গ্রামে ঘরে কেউ আসে? তাহলে বিয়েটা কবে? আগামীকাল? আমরা বললাম, হ্যাঁ, তাহলে কাল ভোরে গেলেও তো চলবে, কিন্তু আজকে রাত্রিটা কাটাই কোথায় বলুন তো? ব্যবস্থা একটা করছি, আপনারা একটু দাঁড়ান। আপনারা এখন আমার সঙ্গে আসুন। আমি বলাইয়ের দিকে তাকালাম, বলাই আমার দিকে। যা আছে কপালে, আর যখন এগোনো সম্ভব নয়, তখন এর আশ্রয় কিছুতেই ছাড়া যাবে না। আমরা সেই ভদ্রলোকের পিছু পিছু এক বিশাল বটগাছের নিচে এসে দাঁড়ালাম। তারপর বাঁধা রাস আর ঢাল বেয়ে ছোট্ট একটি গ্রামে। মাটির দেওয়াল, খড়ের চাল, ঘন বসতির গ্রাম। গোয়ালঘরগুলোতে গরুর চোখগুলো জ্বলছে। বৃষ্টিও সমানে চলছে। ভদ্রলোক একটি মেটে ঘরের দরজা খুলে আমাদের ঢুকতে বললেন। তারপর বললেন, একটু বসুন, এক্ষুনি আলোর ব্যবস্থা হচ্ছে। ভদ্রলোক আমাদের দুজনের দিকে একবার ভালো করে তাকিয়ে বললেন, ওই যে দেওয়ালে ছবিটা ঝুলছে, ওই ছবিটা কার বলুন দেখি? এতক্ষণে আমরা লক্ষ্য করিনি। এবার ভালো করে তাকিয়ে দেখে বললাম, একজন দারোগার। ওই দারোগার সঙ্গে আপনার চেহারার খুব মিল আছে। দুজনেই বিস্ময় প্রকাশ করে বললাম। উনি বললেন, হ্যাঁ, ওইটা আমারই ছবি, তবে যৌবনের। আমরা দুজনে ভদ্রলোকের মুখের দিকে চেয়ে রইলাম, চমকপ্রদ কিছু শোনার আশায়। ভদ্রলোক বলতে শুরু করলেন, আমার নাম জলধর দত্ত। জল ভরা মেঘের মতোই আমার চেহারা। আমায় দেখলে অনেক খুনের আসামিরও বুকের রক্ত যেন জল হয়ে যেত। কাল ভোরে যে গ্রামের দিকে রওনা হবেন আপনারা, অনেক দিন আগেই সেই গ্রামে একটি ঘটনার কথা আপনাদের বলবো। আমি তখন এই অঞ্চলে নতুন এসেছি। একদিন সন্ধ্যাবেলা থানায় বসে এক প্রবীণ ভদ্রলোকের সঙ্গে গল্প করছি। এমন সময় দুজন লোক এসে খবর দিল, ওদের গ্রামে বিষয় সম্পত্তির ব্যাপার নিয়ে দুই ভাই নাকি নিজেদের মধ্যে মারামারি করে। অবশেষে দুজনই আত্মঘাতী হয়েছে। শুনেই মেজাজটা গেল খারাপ হয়ে। এই ধরনের কেস এলে কোনো পুলিশ অফিসারই শান্তিরক্ষার দায় এড়াতে পারেন না। আদ্য একটা আত্মহত্যা না কেউ খুন করে ঘটনাটা সাজাচ্ছে, তাই বা কে বলতে পারে? অতএব যেতেই হলো। এইভাবে রাত দুপুরে যাওয়ার ব্যাপারে প্রবীণ ভদ্রলোক আমাকে অনেক বাধা দিলেন। বললেন, গেলে কাল সকালে যাবেন, এই রাত দুপুরে কখনো না। একে এই সমস্ত অঞ্চল ভালো নয়, তার উপর আপনি পুলিশের লোক। কার মনে কি আছে কে জানে। আমি তার কথা না শুনেই রওনা দিলাম। বললাম, পুলিশের লোকের প্রাণের ভয় থাকলে কি চাকরি করা চলে? তাছাড়া আমার নাম জলধর। জল ভরা মেঘ আমি। কেউ কিছু করতে এলে ভাসিয়ে দেব তাকে। এই বলে আমার কনস্টেবল জনাকে নিয়ে ওদেরই গরুর গাড়িতে চেপে রওনা হলাম ওদের সঙ্গে। তখন গ্রীষ্মকাল, তাই পথযাত্রার কোনো অসুবিধাই হলো না।
গ্রামে পৌঁছাতে রাত অনেক হয়ে গেল। গিয়ে দেখলাম ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধার একটি দল একটি ঘরের সামনে ভিড় করে আছে। আমি গিয়ে ঘরের শিকল খুলে ভিতরে তাকিয়েই শিউরে উঠলাম। রক্তমাখা দুটো দেহ ঘরের ভিতর গলায় দড়ি দিয়ে ঝুলছে। লোক দুটোকে আমার খুব চেনা বলে মনে হলো, কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না কোথায় এদের দেখেছি। এই ধরনের লাশকে তো পোস্টমর্টম করতেই হবে। তাই গ্রামবাসীদের সাহায্য নিয়ে লাশ দুটোকে নামিয়ে গরুর গাড়িতে চাপিয়ে আবার ফিরে আসার জন্য প্রস্তুতি নিলাম। ওদের পরিবারের দুজন লোককেও সঙ্গে নিলাম লাশের পাহারায়। এমন সময় জনা বলল, আমি কিন্তু চিনেছি বাবু, আমার খুব ভয় করছে। এই রাত দুপুরে না এলেই তো পারতেন। আমি বিস্মিত হয়ে বললাম, তুই চিনেছিস? এরা কারা? ভুলে যাচ্ছেন কেন? সন্ধেবেলা এরাই তো আমাদের থানা থেকে ডেকে আনলো। এইবার মনে পড়েছে। সত্যিই তো, কিন্তু এমন বিস্মরণ আমার কেন হলো? আমার মতো লোকেরও সিদ্ধারায় তখন ঠান্ডা একটা স্রোত বয়ে গেল যেন। লোক দুটোকে গরুর গাড়ি থেকে নামার পর আর তো দেখিনি। আমাদের এক চাপা কথাবার্তা গাড়োয়ানের কানে গেল কিনা কে জানে। হঠাৎ গাড়ির গতি থেমে গেল। বললাম, কি হলো? থামলে কেন? চালাও একটু। চা তেষ্টা পেয়েছে বাবু, গলাটা একটু ভিজিয়ে নি। এখানে চা কোথায় পাবে? এই ফাঁকা মাঠে, আবার এত রাত্রিরে? এখানেই তো চা পাবো বাবু। ওই দেখুন। চেয়ে দেখলাম দূরে একটা চালা ঘরে টিমটিম করে আলো জ্বলছে। গাড়োয়ান পিছনের গাড়ির লোক দুজনকে ডেকে নিয়ে চা খেতে গেল। যাওয়ার আগে বলল, আপনারা খাবেন নাকি বাবু? বললাম, না, তোমরাই খাও, আর একটু তাড়াতাড়ি করো। ওরা চলে গেল। পরক্ষণেই যা দেখলাম তা সত্যি ভয় পাওয়ার মতো। দেখলাম পিছনে গরুর গাড়ি থেকে সেই লাশ দুটো দড়ির বাঁধন খুলে দিব্যি উঠে ওদের সঙ্গে চা খেতে চলে গেল। সেই গাড়িতে কোনো গাড়োয়ানও ছিল না। এই গাড়ির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল সেটা। ভয়ে আমাদের অন্তরাত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। তখন আমরা সবিস্ময়ে ভালো করে তাকিয়ে দেখলাম সেই দুজনেই দিব্যি হেসে হেসে গল্প করতে করতে চা খাচ্ছে। এই দৃশ্য দেখার পর আর গরুর গাড়িতে থাকা নয়, আমি ইশারায় জনাকে নামতে বলে নিজেও নামলাম। তারপর ওদের নজর এড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চললাম মাঠের উপর দিয়ে। একটু পরেই দেখি গরুর গাড়ি দুটো লরির গতিতে ছুটে আসছে আমাদের দিকে। গরু দুটো চোখ ভয়ঙ্করভাবে জ্বলছে। কি ভয়ঙ্কর দৃশ্য! জলধর বাবু তার গল্প এই পর্যন্তই বললেন। এমন সময় জনা এলো ভাতের থালা নিয়ে। বলল, ওসব গল্প আর নয়, এখন খেয়ে নিন দেখি। নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, কাল খুব ভোরে উঠতে হবে। বৃষ্টি তখন থেমে গেছে। জলধরবাবু বললেন, তারপর আর কি, নিন, খেয়ে নিন। ওই গল্প কাউকে বললে জনাটা খুব ভয় পায়। গল্প শুনে ভয় আমাদেরও যে পায়নি তা নয়, তবুও কৌতূহল হচ্ছিল। যাই হোক, আমরা চটপট খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। জলধরবাবু বললেন, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। জনা আপনাদের পাহারায় থাকবে। কোনো প্রয়োজন হলে জনাকে ডাক দিবেন। বাইরেটায় থাকবে ও। আমরাও শুয়ে পড়লাম এবং সারাদিনে ক্লান্তির জেরে ঘুমিয়েও পড়লাম। পরের দিন খুব ভোরে অন্ধকার থাকতেই জনা এসে ডেকে তুলল আমাদের। জলধর বাবুও এলেন। আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে জনার গরুর গাড়িতে চেপে রওনা হলাম গন্তব্যস্থলের দিকে। ভোরের আলো যখন আরও স্পষ্ট হতে আসছে, তখনই একটা গাছতলায় গাড়ি থামিয়ে জনা বলল, এইটুকু পথ এবার আপনাদের হেঁটে যেতে হবে বাবু। ওই দেখা যাচ্ছে গ্রাম। ওই গ্রামে আমি আর যাব না। কেন যাবে না তা জানি না। আসলে ওই গ্রামের সেই অভিশপ্ত রাতকে আজও ভুলতে পারছে না তারা।
আমরা দুজনে গাড়ি থেকে নেমে বললাম, বেশ তো, অসুবিধা থাকে তাহলে যেও না। এটুকু পথ হেঁটেই চলে যাব আমরা। কিন্তু সে রাতে শেষ পর্যন্ত কি হলো সেটুকু জানার খুব দরকার ছিল যে। জনা বলল, শুনলে ভয় পাবেন না তো? আমরা বললাম, না, কাল রাতে জলধর বাবুর মুখে অত কিছু শুনেও কি ভয় পেলাম? সে রাতে আমরা ওদের হাতেই প্রাণ হারিয়েছিলাম। আমাদের দুজনের গায়ে তখন কাঁটা দিয়ে উঠল। সর্বনাশ, এসব আমরা কি শুনছি? জলধর বাবু, জনা, এরা তাহলে মারা গেছেন? তাহলে এরা কারা? আমরা নড়াচড়া ভুলেও দাঁড়িয়ে রইলাম। তাই আমাদের বিস্ময়ের ঘোর কাটল যখন তখন জনাও নেই, গরুর গাড়িটারও কোনো চিহ্ন নেই। কি ভাগ্যিস একটু একটু করে দিনের আলো ফুটেছিল বলে আমরা সেই যাত্রায় বেঁচে গেলাম। না হলে এই অন্ধকার গাছতলায় কি যে হতো কে জানে। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।